This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএফের একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। আপনি দেখেছেন বাজারে বলে দেওয়া হয়েছে তো, যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয়, 1 মে 3000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না। এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। শুনলেন শওকত মোল্লার বক্তব্য। তৃণমূল কংগ্রেসের বিধায়ক, যার দায়িত্বে ভাঙড়ের একটা অংশ আছে, সেই শওকত মোল্লা কি বললেন? শওকত মোল্লা এর আগেও এই কথাটি বলেছেন। গ্রামে গ্রামে সেই বার্তা উঠেছে অনেক আগেই, অথচ এই বার্তাটা নিয়ে রোজই সুর চড়াচ্ছেন শওকত মোল্লা। তার নিশানা কে? অবশ্যই নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের আইএসএফ বিধায়ক। ঠিক সেখানে 26-এর ভোটে খেলা ঘোরাতে গরমাগরম মেদান শওকত মোল্লা। আইএসএফের একজনে যেন টাকা না পায়, শওকত মোল্লা বলছেন। তিনি বলছেন সেই ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কিনা সেটা দেখা হবে। শওকত মোল্লার বক্তব্য, তৃণমূলকে ভোট না দিলে কেউ সরকারি প্রকল্প পাবে না। আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না। এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না। এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। ভাঙড়ের প্রাণগঞ্জ, সেখানে প্রস্তুতি সভা। শওকত মোল্লা সুরটা বেঁধে দিলেন, আর এমন ভাব করছেন যেন যার নুন খাও তারই গুণ গাইতে হবে। ভাঙড়ে ভোটের খেলা ঘোরাতেই এই নিদান শওকতে বলে দিলেন, বেছে বেছে সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দিতে হবে আইএসএফ কর্মী সমর্থকদের। রাজনৈতিকভাবে যে দেউলিয়া হয়ে গিয়েছে শওকত মোল্লা সাহেব তথা তৃণমূল কংগ্রেস ভাঙড়ে, এটা তার বক্তব্য থেকে পরিস্ফুটিত হচ্ছে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মোল্লা যেটা বলছেন সেটা দলের স্ট্যান্ড নয়, উনি ব্যক্তিগত স্তরে বলছেন। আলিপুর দুয়ার দিয়ে দেখুন, আমরা তো একটাও জিতিনি, তা সত্ত্বেও তো সেখানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়নি। বোঝো কাণ্ড, এ যেন অলির কথা শুনে বকুল হাসে। তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি বলছেন শওকতের মুখের কথা, এটা দলের কথা নয়, দলের অবস্থানই নয়। অথচ প্রকাশ্য মঞ্চে বুক ঠুকে বলে দিলেন শাসক বিধায়ক। আর শুধু ভাঙড়, ক্যানিং পূর্ব নয়, ক্যানিং পশ্চিম, সাতগাছিয়া, মোট 4 বিধানসভা তৃণমূলের অফিসিয়াল কোঅর্ডিনেটর এই শওকত মোল্লা। তিনি দলের স্ট্যান্ড জানেন না? এমনটা হতে পারে কি? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে, আর তার মা মাসি নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও, সেই টাকা নিয়ে নাও। এটা এস্টাবলিশ করেছে যে তারা আতঙ্কে আছে। আমরা আগামী দিন শুধু ভাঙড় নয়, সারা রাজ্যই এইরকম ভাবে তৃণমূল কংগ্রেস আর শওকত মোল্লাদের মতো নক্সিয়াস ক্রিমিনালদেরকে আমরা রাজনৈতিক দেউলিয়া ঘোষণা আমরাই করিয়ে দেবো। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে,
আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। আসলে ভোট বড় বালাই, আর ভোটের খেলা ঘোরাতে হাতিয়ার লক্ষ্মীর ভান্ডার। ভাঙড়ে খেলা ঘোরাতে পারবেন কি শওকত? গুন্ডাদের ভাষার মতো কথাও তো গুন্ডা, এটা আমি বলিনি, পুলিশ মন্ত্রী নিজে বলেছেন। তুমি বোম বাঁধো, বোম মারো। প্রণাম দিদি, আমার এখানে খুব ভালো কাজ হচ্ছে, কিন্তু দিদি একটা আপনি বাস দিয়েছেন, একটা টার্মিনাল যদি হয় খুবই ভালো হয়। কি বাস টার্মিনাল কোনখানটায়? জীবনতলায়। জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা? হ্যাঁ দিদি, তুই ওখানে মারপিট করিস আর বোম্বা দিস, ওখানে কোত্থেকে জীবনতলা মারপিট বাস টার্মিনাল? এর ব্যাপারে আর কি বলবো, আমার মনে হয় আমাদের তোহা সাহেবের ভালো উত্তর দিতে পারবে। তোহা সাহেবকে জিজ্ঞেস করা ভালো সময়। পাতার জাত, যে কোনো রান্না করতে গেলে তেজপাতা দিয়ে রান্নাটা খুশবু করে নেবে, আর বাকি পাতে আসবে যখন ওটা চুষে ছিপে করে ফেলে দেবে। পশ্চিমবঙ্গে তো তেজপাতার জাত মনে করে। সম্প্রতি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো তিনি ঘোষণা করেছিলেন যে 500 টাকা বাড়িয়ে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডারে, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি ডাবল বাড়িয়ে দেওয়ার কথা বলছেন। কিভাবে? তিনি রামপুরহাটে সভা থেকে বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার হয়ে যাবে 3000 টাকা, প্রতি মাসের 10 তারিখের মধ্যে সেই টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। শুনুন কি বলছেন শুভেন্দু। পেটে ভাত মাথায় ছাদ, ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, আমরা মা বোনেদের হাতে মে মাসে বিজেপি সরকার হবে প্রথম সপ্তাহে বা এপ্রিলের তৃতীয় সপ্তাহে। এপ্রিলের মধ্যে যদি বিজেপি সরকার হয়, 1 মে 3000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। আর মে মাসে যদি বিজেপি সরকার হয়, 1 জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। শুধু মহিলাদের নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা, সব ভাতার ক্ষেত্রে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সংকল্প পত্রে যে কমিটমেন্ট ঘোষণা করবে সেটাই আমরা রাখব। আমরা বিজেপি 1,20,000 সাথে আরো টাকা দেব যাতে আপনার বাড়িটা তৈরি হয়। বিজেপি যেদিন আসবে পরের মাসেই বাড়ি প্রতি 80,000 প্রধানমন্ত্রী সূর্য ঘর, সোলার প্লেট লেগে যাবে, ইলেকট্রিকের বিল দিতে হবে না বন্ধু। এদের অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখি। দুদিন কেন, এই বাজেট প্রস্তাবনার পরেও তারা একই কথা বলেছেন যে ভাতা দিয়ে এই রাজ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আজকে তারাই আবার ভাতা দেব এই কথা বলছেন। এরা সব সময়তেই মানুষকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন, মানুষের ভালো চান না। এদের যে রাজ্যগুলো আছে বিজেপি শাসিত রাজ্যগুলো, সেখানে তো লক্ষ্মীর ভান্ডারকে কপি করে প্রথমে ভোটটা জিতেছে, তারপরে সেগুলো বন্ধ করেছে। ভাতা নিয়ে রাজনৈতিক তরজা চলছে, কিন্তু এবার বাজেটে মুয়াজ্জেম ইমামদেরও ভাতা বাড়েনি, তাই নিয়ে ক্ষোভ তাদের মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভোট বাক্সে এর প্রভাব পড়বে কিনা, তা নিয়েও রাজনৈতিক তরজা। রাজ্য বাজেটে নতুন বেকার ভাতা কিংবা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হলেও ইমাম মুয়াজ্জেমদের ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো রকম কথা বলা হয়নি। আর এতে যারপন্যায় ক্ষুব্ধ সংখ্যালঘু সম্প্রদায়ের এই মানুষরা। 3000 টাকায় এখন কিছুই হয় না, হতাশা ঝরে পড়ছে ইমামদের কথায়। বাজেট নিয়ে ক্ষোভ, ভোট বাক্সে ঝরে পড়বে এই প্রচার বিজেপি দিচ্ছে, আর ভোটের কোনো প্রভাবই পড়বে না এই দাবি তৃণমূল কংগ্রেসের। এটা একটা নিন্দনীয় ব্যাপার, যেটা হচ্ছে যে আমাদের যে ব্যাপারটা বললো না সরকার, আমাদের যে ভাতার ব্যাপারে বললো না, যেরকম হচ্ছে প্রতিটা মানুষের ভাতা বাড়লো। আমার সম্বন্ধে আমার যেটা আছে, আমার 3000 টাকা করে পাই, একটা সংসারে মাসে 3000 মানে 100 টাকা দিন, এগুলো দেখি। আমাদের দাবিটা ছিল 15,000। কাদের এটা? আমাদের ইমামদের মুয়াজ্জিনদের ধরেন 5,000। এবার আমাদের সম্বন্ধে কিছু বললো না, এখন মানুষের অবস্থাটা ভালো না, যে আমাদের সম্বন্ধে 500 টাকা বাড়িত। হ্যাঁ, 500 টাকা বাড়িলে আমরা ভাবতাম যে আমাদের জন্য বাড়িছে। বাড়ানো উচিত, সবারই তো যেহেতু বাড়লো, তাহলে মুয়াজ্জিনদেরও বাড়ানো উচিত। আচ্ছা আচ্ছা, জিনিসপত্র তো সবারই একই দামেই থাকে।
দিদির মানে কথায় যারা দিদির দুহেল গায় তাদেরকে দিদি অর্জন করে ফেলেছে। দিদি হঠাৎ করেই মনে করেছে বা দিদির মনে পড়েছে, বাংলার মুখ্যমন্ত্রী মনে পড়েছে এটা যে বাংলায় এইবার 2026-এর যে ভোট হবে সেই ভোট পশ্চিমবঙ্গের হিন্দুরা একত্রিতভাবে দিবে। তাই তাদের ভোট একত্রিত করার জন্য দুধেল গায়েদের এক প্রকার লাথি মেরেছে। তার জন্যই তাদের জন্য কিছু নেই। প্রভাব তো মনে হয় দিদির খাতায় পড়বে, দিদির যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংকে এটার কোনো প্রভাব পড়ার বিষয় নেই। প্রত্যেকটা সরকারই একটা পলিসি থাকে। এবার বাজেটে অনেকেরই বৃদ্ধি হয়েছে, এটা ঠিকই। ওদের ব্যাপারটাও নিশ্চয়ই সরকারের মাথায় আছে। এবার দিলে না দিলে যে দেবে না তা নয়। এবার হয়তো একটু সে বিষয়ে হয়নি, কিন্তু আমার বিশ্বাস আছে যে পরবর্তীতে এটা সরকার নিশ্চয়ই চিন্তা করবে। না না, ভোটের কোনো এই বিষয়ে প্রভাব পড়বে না, কারণ এই সরকারই এই ভাতাটা চালু করেছিল। ইমাম মুয়াজ্জিন এর আগে কেউ চিন্তা করেনি, এটা জানেন আপনারা। এটার প্রভাব পড়বে না, তবে তারা আশা করতেই পারে এবং সরকার নিশ্চয়ই এর উপরে চিন্তা করবে। অন্যদিকে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে এবার অস্ত্র করে পথে যৌথ সংগ্রামী মঞ্চ। আন্দোলনকারীরা পথে নেমেছেন। তারা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল করেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। অবিলম্বে 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ দ্রুত কার্যকরের দাবি যৌথ সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের। কোনো রকম রিভিউয়ে এই সরকার যেতে পারবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে রিভিউ চলবে না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু হকের জায়গাকে মানে উল্টে দিতে হয় আর কি। আমরা সেই ঘরটাকে উল্টে দেওয়ার কাজটাই করতে চলেছি। যে অনেক হয়েছে তোমার রিভিউ, তোমার অনেক কিছু করেছো তুমি নিম্নতর আদালতে, এখানেও গিয়ে ছলা করার অভাব রাখোনি। সুতরাং এবার তুমি এটাকে ইমপ্লিমেন্ট করো। মানে আমরা যখন বলছি, উনি যেমন জোর প্রয়োগ করেন, আমরা এখানে জোর প্রয়োগ করেই বলছি যে কোনো রকম রিভিউয়ে পশ্চিমবঙ্গ সরকার যেতে পারবে না, যাওয়া চলবে না। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলেছিলেন সেটা একবার শোনাবো। যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা একটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলব। আর এই যৌথ সংগ্রামী মঞ্চের যে মিছিল, সেই মিছিলে হাজির বিজেপি সাংসদ সৌমিত্র খাও। আজকে ভাস্কর ওরা নেতৃত্ব দিচ্ছেন, ওনাদের সাথে মিছিলে পা মেলাতে এসেছেন। যুবকদের থাকা উচিত, প্রত্যেকটা মানুষের থাকা উচিত। আমিও একজন যুবক হিসেবে ওনাদের সাথে এসেছি, আর কিছু বলবো না। রাজ্য সরকার সরকারি কর্মীদের প্রতি সহানুভূতিশীল। ইতিমধ্যেই বাজেটে 4% ডিএর বৃদ্ধি হয়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তাদের দাবির সাথে আমরা সহানুভূতিশীল। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা না থাকলে পুরো ডিএটাই রাজ্য সরকার দিয়ে দিতে পারত বকেয়া। সুপ্রিম কোর্টও বুঝেছে যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তার জন্য বছরে 2 বার দিয়ে দেওয়ার নির্দেশ দেয়নি, কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার নির্দেশ দেয়নি, বরং উল্টে বলেছে 25% দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে। রাজ্য সরকার আইনজ্ঞদের সাথে পরামর্শ করে সেই মতো ব্যবস্থা নেবে। নির্বাচনে জোটের ঘোট এখনো কোথায় টেকে রয়েছে সেটা নিয়ে জোর জল্পনা হচ্ছে। আর তার মধ্যে হুমায়ুন কবির তিনি দাবি করছেন তৃণমূল কংগ্রেস নাকি আসন সমঝোতা করতে চেয়েছে তার সঙ্গে। তার এই বিস্ফোরক দাবিতে তিনি বলছেন ভরতপুরের একটা টিকিট তৃণমূল দিতে চায়নি, এখন 14টা আসন নাকি ছাড়তে চায়, যেটা হুমায়ুন কবিরের দাবি। একটাও ছাড়বো না, তৃণমূলকে 22টা আসনেই হারাবো, দলের সভামঞ্চ থেকে চ্যালেঞ্জ করেছেন হুমায়ুন। যে একটা টিকিট দিতে চাইছিল না, একটা বিধানসভায় ভরতপুরে আবার টিকিট দিবে কি দিবে না
আমার পিছনে দুটো ব্লক সভাপতিকে আমার বিরুদ্ধে, জেলা সভাপতিকে আমার বিরুদ্ধে লাগিয়ে রেখেছিল। এখন কেমন লাগছে? এখন বলছে মুর্শিদাবাদের 22টা সিটের মধ্যে 14টা তুমি নিয়ে নাও। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। কৌশিক, আমরা তো শুনলাম হুমায়ুন কবিরের বক্তব্য, কিন্তু পুরো খেলাটা কি কোথাও ঘোরানো বা বাতাসে কোথাও একটা এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা, নাকি ভিত্তি আছে? কি বলছেন? দেখো, এই মুহূর্তে কিন্তু যে মন্তব্য করেছেন হুমায়ুন কবির, সেই মন্তব্য কিন্তু গুরুত্ব রয়েছে, যেমন তাতে সেরকম যুক্তিও রয়েছে। কারণ হুমায়ুন কবির নিয়ে কিন্তু কোথাও না কোথাও চিন্তিত রয়েছে শাসক দল, এবং সেক্ষেত্রে হুমায়ুন কবিরকে পরাস্ত করতে বিভিন্ন আইপ্যাকের মতো যেরকম সংস্থা, অন্য একটি সংস্থাও কিন্তু এই মুর্শিদাবাদের ক্ষেত্রে সরজমিনে কাজ করছে। সেই ক্ষেত্রে দেখা গেলে এই কথার কিন্তু গুরুত্ব রয়েছে, এবং পাশাপাশি তিনি কিন্তু স্পেসিফিক কারণ নাম উল্লেখ করেনি। সেই জায়গায় যে আদৌ কতটা যুক্তি, এই যে ঘটনা, যে মন্তব্য, সেটার গুরুত্ব পায়, সেটা দেখার বিষয় রয়েছে। কিন্তু যে যুক্তি, যে পরিপ্রেক্ষিতে বলছে তিনি, তাকে যেমন বিজেপির দালাল হিসেবে তাকে বিভিন্ন জায়গায় পরিচয় দেওয়া হয়, এরকম তাকে নিয়ে মন্তব্য করা হয়, সেক্ষেত্রে তিনি বলতে চাইছেন যে তৃণমূলও তার সঙ্গে যোগাযোগ রাখছে, অর্থাৎ ভোটের বাক্সে যাতে যেগুলো তৃণমূলের কিছু ভোট এখনো আছে, সেই সব ভোট যেন তার দিকে আসে, এবং সেই অংশটাও জিয়ে রাখছেন যে তাকে 14টা সিট যখন ছেড়ে দিতে চাইছে, আগামীতে ভোটের পরে শাসক দলের সাথেও যে জোট হবে না সেটাও উড়িয়ে দিচ্ছেন না। সেক্ষেত্রে সেই এলাকায় মানুষের মনে একটা বোঝানোর চেষ্টা, এবং তার যে বাবরি মসজিদ, সেটাকেও মানুষের মনে আবেগে রাখার জায়গা। নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে? কারণ এটা তো তিনি প্রকাশ্যে বলছেন, তো সেখানে তৃণমূল নেতৃত্বের বক্তব্য কি? দেখো, স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিন্তু এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাইছেন না। কারণ তিনি যেটা বলছেন যে তারা, হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন, সেই এইরকম জোটের কথা যদি কেউ বলে থাকেন, তা উচ্চ নেতৃত্ব বলে থাকবে, তারাই একমাত্র জবাব দিতে পারবে। তবে হুমায়ুন কবিরের এই মন্তব্য কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে কিন্তু তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ কৌশিক, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, এবং আরো একবার আপনাদের শোনাবো হুমায়ুন কবিরের সে বক্তব্য, কি বলছেন। যে একটা টিকিট দিতে চাইছিল না, একটা বিধানসভায় ভরতপুরে আবার টিকিট দিবে কি দিবে না, আমার পিছনে দুটো ব্লক সভাপতিকে আমার বিরুদ্ধে, জেলা সভাপতিকে আমার বিরুদ্ধে লাগিয়ে রেখেছিল। এখন কেমন লাগছে? এখন বলছে মুর্শিদাবাদের 22টা সিটের মধ্যে 14টা তুমি নিয়ে নাও। আপনারা শুনলেন হুমায়ুন কবির যে নিজে এটি দল তৈরি করেছেন, আর সেই দল তৈরি করার পেছনে বারবার এই প্রসঙ্গ বা এই জল্পনা, এই প্রশ্নগুলো উঠেছিল যে তাকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে কিনা। তিনি ভরতপুরের বিধায়ক, এবং সে কথা তিনি আজকের যে বক্তব্য আপনারা শুনলেন সেখানে বলছেন যে তৃণমূল ভরতপুরের একটা টিকিট দিতে চায়নি, এখন 14টা আসন ছাড়তে চাইছে, একটাও ছাড়বো না তৃণমূলকে, 22টা আসনেই হারাবো, এ কথা বলছেন হুমায়ুন কবির। আর এই বঙ্গ রাজনীতিতে মিম একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে বলে মিম দাবি করছে। তার কারণ ভোটে জোট নিয়ে বিস্ফোরক দাবি মিমের রাজ্য সভাপতি। তিনি বলছেন যে মোহাম্মদ সেলিম অস্বীকার করেছেন, কিন্তু মোহাম্মদ সেলিমের ঘনিষ্ঠ তাকে ফোন করে এই জোটের বিষয়ে কথা বলার জন্য বলেন। ইমরান সোলাঙ্কি মিমের রাজ্য সভাপতি, তিনি এই দাবি করছেন। তিনি বলছেন এক ঘনিষ্ঠকে দিয়ে মোহাম্মদ সেলিম, মানে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তাকে ফোন করিয়ে আলোচনায় বসতে চান বলে বলা হয়। সেলিম কি বলতে চাইলেন শুনে পরবর্তী সিদ্ধান্ত এই নেওয়া হবে, এই মন্তব্য করেছেন ইমরান সোলাঙ্কি, এবং একই সঙ্গে তার দাবি হুমায়ুনের সঙ্গে জোট নিয়েও আশাবাদী মিম। একথা বলছেন। আগে শুনুন যে মিমের রাজ্য সভাপতি কি বলছেন। এইবার পশ্চিমবাংলা বিধানসভা আমরা যাকে বলবো উঠবে, যাকে বলবো বসবে। আমরা জোট করব, যে কথা আমি বলেছি জেপির সঙ্গে, আমাদের হুমায়ুন কবির সাহেবের সঙ্গে আমাদের জোটের কথা চলছে, সেটা ইনশাল্লাহ আগামী দিন আমরা আশাবাদী। সিপিএম মোহাম্মদ সেলিমের কাছে লোক আমাকে ফোন করেছে আলিউদ্দিন থেকে, আমি আগেও বলেছি, উনি বসতে চাইছেন আমাদের সঙ্গে, আমরা নিশ্চয়ই বসবো, ওনার মতামত নিব, ওনারা কি বলতে চাইছে ওনার কথা শুনবো, তারপরে আগে আমরা ফেসলা করবো। একদম উপমুখ্যমন্ত্রী দিতে হবে মুর্শিদাবাদ আমাদের এই যে সংখ্যালঘু সমাজ থেকে, পশ্চিমবাংলা থেকে সংখ্যালঘু সমাজে উপমুখ্যমন্ত্রী দিতে হবে। একটা কথা বলবো, একটা কুর্সিতে 4টে পায়া হয়, 4টার মধ্যে একটা বিধানসভাতে আমরা থাকবো। মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি তিনি বলেছেন সেলিমের ঘনিষ্ঠ কেউ বৈঠক করতে চেয়ে
ফোন করেন, কিন্তু মোহাম্মদ সেলিম তার এই দাবি উড়িয়ে দিয়েছেন। কোথায় কার কি একটা জঞ্জাল দিয়েছে, তারপর আমার সঙ্গে তো দুটো লাগিয়ে একটা স্ক্রিন প্লেজার লাগিয়ে দেওয়া যায়, আমি তাকে চিনিও না। তিনি বলছেন যে তাকে তিনি বলছি আমি তাকে চিনি না। তো আপনি তো লড়ছেনই বামফ্রন্ট, তারপরে আবার কংগ্রেসকে লাগে, তারপরে আবার হুমায়ুনের হোটেলে যেতে হয়, তারপরে আবার নওশাদের তাকে তেল মারতে যেতে হয়, তারপরে আবার মিমকে ফোন করতে হয়। তো সিপিএম এর একা লড়ার ক্ষমতা নেই, এইটা তাদের মেনে নিতে কি সমস্যা আছে? আজকে একে ডেকে কথা, কালকে ওকে ফোন, আজকে আর যত ভ্যালেন্টাইন্স ডে এগিয়ে আসছে তত মোহাম্মদ সেলিমের ফোন বাড়ছে, মন বুঝতে ফোন করছে, মন বুঝতে ফোন করছে। যত ভ্যালেন্টাইন্স ডে এগিয়ে আসছে মোহাম্মদ সেলিম মন বুঝতে ফোন করছে। তো মুশকিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ধরনের সরকারই চাইছেন যে সংখ্যালঘুরাই উঠতে বসলে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। উনি তো নিজেই বলে দিয়েছেন যে 30% লোক যদি রাস্তায় বসে যায় কি করব। 70%-এর কোনো দাম নেই, কারণ 70% আমরা বিভক্ত, শতবিভক্ত। সেজন্য মিম হোক বা মমতা হোক, ভেতরে দুজনেরই সিম একই, সেই জন্য দুজনে একই রকমই কথা বলবে। সেলিম সিপিএমের যে কজন সিম্প্যাথাইজার ছিলেন এই হুমায়ুনের সাথে বৈঠক করার পরে একটা জিনিস নিশ্চিত করেছেন যে সিপিএম এতদিন আসন সংখ্যায় শূন্য ছিল, এবার ভোটের পার্সেন্টেজেও সিপিএম এই রাজ্যে সম্ভবত শূন্যর দিকে পৌঁছতে যেতে চলেছে। আমরা পরিষ্কার বলছি, হুমায়ুন বা মিম কেউই ভোট বাক্সে প্রভাব ফেলতে পারবে না, কারণ যদি প্রভাব ফেলতে পারত 2021-এ মিমকে দিয়ে চেষ্টা করা হয়েছে, ফল ছিল শূন্য। 2019-এ লোকসভা নির্বাচনে হুমায়ুন বিজেপির টিকিটে দাঁড়িয়েছিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে, ফল হয়েছে শূন্য। তাই শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য, বিয়োগ করলেও শূন্য। আর এদের সাথে যখন সিপিএম নিজে গুণ হতে চাইছে, শূন্য গুণ করলে শূন্যর সাথে সে গিয়ে শূন্যতেই পর্যবসিত হবে। কিছু বললে সব উত্তর দেওয়ার কোনো মানে হয় না। কে মিম, কি সোলাঙ্কি, কোথাকার আমি জানি না, বলতে পারবো। অন্যত্র বরঞ্চ বিজেপির পারপাস সার্ভ করার জন্য মিমকে ব্যবহার করা হয় বলে একটা চর্চা আছে, সেটুকুই আমি জানি বা আমরা জানি। এবার সিপিএম এর নাম করে ফোন, অন্য কেউ কি কিছু ফোন করলেন নাকি যিনি বলছেন তিনি কাউকে ফোন করাবার ভাব দেখালেন, নাকি আসলে হয় ভাসিয়ে দিলেন? এত নাকি নিয়ে ঘুরে লাভ কি আছে? বাম নেতা সুজন চক্রবর্তী এত নাকি এই শব্দ ব্যবহার করলেও সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে, কথা হুমায়ুন কবির দাবি করছেন। 25শে ফেব্রুয়ারির মধ্যে জোট চূড়ান্ত হয়ে যাবে এমনটাই বলছেন। আর সেখানে প্রশ্ন যে সিপিএম, আইএসএফ, মিম তারা একসঙ্গে জোট বাঁধবে কিনা। কিন্তু জোট হলে 135-এর নিচে নামবেন না, জোট হলে একমাত্র মোহাম্মদ সেলিমের নেতৃত্বই মানবেন, এই দাবি আবার হুমায়ুন কবির করছেন। শূন্য শূন্য যোগ করলে শূন্যই হয়, তো সেই শূন্য একটা শূন্য কেটে গিয়েছে, আর একটা শূন্য আমাদের সঙ্গে থাকার জন্য আগ্রহ দেখিয়েছে। 25শে ফেব্রুয়ারি 2026-এর মধ্যেই মিম, আইএসএফ, সিপিএম তার সঙ্গে আমরা জোট বাঁধছি, সেটা বাংলার মানুষকে আমরা ক্লিয়ার করব। যদি আমাদের সঙ্গে জোট হয় সেক্ষেত্রে তো আমার সিট শেয়ারিং কমে যাবে, কিন্তু আমি যতই কমুক আমি 135-এর নিচে আমি নামব না। যদি জোট না হয় তাহলে আমি একাই 182টা আসনে প্রার্থী দেব। আমার মূল টার্গেট তৃণমূলকে পরাজিত করা এবং বিজেপিকেও মেজরিটিতে না পৌঁছাতে দেওয়া। সেক্ষেত্রে নেতৃত্ব যদি জোটের নেতৃত্ব যদি সেলিম সাহেব দেয় সেটাও আমি মানি, কিন্তু অন্য কাউকে জোটের নেতৃত্ব মানব না।